আজকে আমরা স্কুলস অফ সাইকোলজি নিয়ে আলোচনা করব। স্কুলস অফ সাইকোলজি নিয়ে আলোচনা করব। অন্যান্য বিজ্ঞানের তুলনায় মনোবিদ্যার আলোচনা অনেক পরে শুরু হয়েছে। অন্যান্য বিজ্ঞানের তুলনায় মনোবিদ্যার আলোচনা অনেক পরে শুরু হয়েছে। মনোবিদ্যা কি? মনোবিদ্যা কি তা জানতে হলে তার উৎপত্তি সম্পর্কে জানা প্রয়োজন। মনোবিদ্যা কি তা জানতে হলে তার উৎপত্তি সম্পর্কে জানা প্রয়োজন। মনোবিদ্যাকে অন্যান্য বস্তুনির্ভর বিজ্ঞানের সমপর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য চিন্তাবিদগণ তার বিষয়বস্তু সম্পর্কে ভাবতে শুরু করলেন। মনোবিদ্যাকে অন্যান্য বস্তুনির্ভর বিজ্ঞানের সমপর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য চিন্তাবিদগণ তার বিষয়বস্তু সম্পর্কে ভাবতে শুরু করলেন। ফলে বিভিন্ন মতবাদ গড়ে উঠল। এর বিষয়বস্তু কি হবে তা নিয়ে চিন্তাবিদগণের মধ্যে মতপার্থক্য দেখা দিল। এর বিষয়বস্তু কি হবে তা নিয়ে চিন্তাবিদগণের মধ্যে মতপার্থক্য দেখা গেল। এই সব মতবাদ মনোবিদ্যার বিবর্তনের ইতিহাসে স্কুলস অফ সাইকোলজি নামে পরিচিত। স্কুলস, SCHOOLS, স্কুলস অফ সাইকোলজি নামে পরিচিত। তাহলে কি হলো? মনোবিদ্যার বিষয়বস্তু কি হবে তা নিয়ে চিন্তাবিদগণের মধ্যে মতপার্থক্য দেখা দিল। এই সব মতবাদ মনোবিদ্যার বিবর্তনের ইতিহাসের স্কুলস অফ সাইকোলজি নামে পরিচিত। এই সব মতবাদ মনোবিদ্যার বিবর্তনের ইতিহাসে স্কুলস অফ সাইকোলজি নামে পরিচিত। এরপর দেখো, প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। তিনি তাঁর ডি অ্যামিনা, বানানটা ভালোভাবে দেখতে হবে, ডি অ্যামিনা, ANIMA, অ্যানিমা, আবার বলছি, তিনি তাঁর ডি অ্যানিমা, ANIMA, অ্যানিমা, ANIMA নামে রচিত গ্রন্থটি অবশ্য অ্যারিস্টটলেরই রচিত গ্রন্থে তিনি মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে। ডি অ্যানিমা নামে রচিত তার বইয়ে তিনি মনোবিদ্যাকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। গ্রিক ভাষায় PSYCHE কথার অর্থ হলো আত্মা, অর্থাৎ সোল, SOUL।
এবং লগোজ LOGOS কথার অর্থ যুক্তিপূর্ণ তথ্য বা বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স, SCIENCE। তাই প্রাচীন দার্শনিকগণের ধারণা অনুযায়ী মনোবিদ্যা ছিল আত্মার অনুশীলনকারী বিজ্ঞান। আত্মার অনুশীলনকারী বিজ্ঞান। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল। তাহলে কি হলো? গ্রিক ভাষায় পিসি কথার অর্থ হলো আত্মা, অর্থাৎ সোল, এবং লগোজ কথার অর্থ হলো যুক্তিপূর্ণ তথ্য বা বিজ্ঞান, সায়েন্স। তাই প্রাচীন দার্শনিকদের ধারণা অনুযায়ী মনোবিদ্যা ছিল আত্মার অনুশীলনকারী বিজ্ঞান। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ সোল। পরবর্তীকালে, এগুলো আগেই আলোচনা করেছি, পরবর্তীকালে ডেকার্তে সমগ্র বিশ্বজগৎকে দুভাগে ভাগ করলেন: জড়জগৎ, ম্যাটার, এবং মনোজগৎ, মাইন্ড। এই দুটি পরস্পর নিরপেক্ষ পৃথক সত্তা। এগুলো আগে আলোচনা করেছি। তার এই মতবাদকে দর্শনে বলা হয় দ্বৈতবাদ বা ডুয়ালিজম। ডেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু হলো মন, মাইন্ড। তার কাজ হবে মনের বিভিন্ন ক্রিয়ার অনুশীলন করা। তাহলে ডেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু হলো মন বা মাইন্ড। তার কাজ হবে মনের বিভিন্ন ক্রিয়ার অনুশীলন করা। তাই ডেকার্ত কি বললেন? সাইকোলজি ইজ দি সায়েন্স অফ মাইন্ড। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ মাইন্ড, এটা ডেকার্তের মত। কিন্তু এই ধরনের সংজ্ঞার অসুবিধা হলো যে আত্মা অথবা মনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাই তো? আমরা আত্মা বা মনকে খুঁজে পাবো? কোথায় আছে বলতে পারবো না। কিন্তু এই ধরনের সংজ্ঞার অসুবিধা হলো আত্মা অথবা মনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সুতরাং এরকম কোনো জিনিস বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে না। তাই এরকম কোনো জিনিস বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে না। তাহলে আত্মার মনকে যদি দেখতেই না পাই, তো ওকে আলোচনা করবো কি করে? তাহলে কি করে ওটা বিজ্ঞানের বিষয়বস্তু হবে? তাই এই সংজ্ঞা বাদ গেল। এরপর কারা এলেন দেখো? লক, হবস, বেন প্রভৃত দার্শনিকগণ এই মতবাদকে আরো বিশ্লেষণ করে বললেন। কারণ ডেকার্ট বলেছিলেন সাইকোলজি ইজ দি সায়েন্স অফ মাইন্ড, তখন লক, হবস, বেন প্রভৃতি দার্শনিকগণ এই মতবাদকে আরো বিশ্লেষণ করে বললেন। কি বললেন? অভিজ্ঞতাই হলো সব জ্ঞানের ভিত্তি। অভিজ্ঞতাই হলো সব জ্ঞানের ভিত্তি। এই অভিজ্ঞতা আসে প্রত্যক্ষণের মাধ্যমে। মনের যা প্রত্যক্ষ করা যাবে তা হলো চেতন মানস ক্রিয়া, প্রসেস অফ কনসাসনেস। মনের যা প্রত্যক্ষ করা যাবে তা হলো চেতন মানস ক্রিয়া, প্রসেস অফ কনসাসনেস।
চেতনার মধ্যে দিয়েই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি। চেতনার মধ্যে দিয়েই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি। এই মতবাদকে আরো সুপ্রতিষ্ঠিত করেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উইলিয়াম জেমস। এই মতবাদকে আরো সুপ্রতিষ্ঠিত করেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উইলিয়াম জেমস। তিনি বললেন, মনোবিদ্যা বস্তু নির্ভর বিজ্ঞান হতে পারে যদি তার অনুশীলনের বিষয়বস্তু হয় চেতনা বা কনসাসনেস। তাই মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান। তাহলে জেমস কি বললেন? তাই মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি ইজ দি সায়েন্স অফ কনসাসনেস। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ কনসাসনেস। কিন্তু এক্ষেত্রেও অসুবিধা আছে। কি রকম দেখো, চেতনার অনুশীলন দ্বারা আমরা মাত্র বিশেষ একজনের মন সম্বন্ধে জানতে পারি। চেতনার অনুশীলন দ্বারা আমরা একজনের মন সম্বন্ধে জানতে পারি। তাও আবার অন্তদর্শন দ্বারা। অন্তদর্শন হচ্ছে নিজেকে নিজে দেখা, নিজের মনকে নিজে দেখা, অন্তদর্শন দ্বারা। কিন্তু বিজ্ঞান হবে সাধারণত বস্তুধর্মী জ্ঞান এবং একই সময়ে নৈবক্তিক। অর্থাৎ কি ব্যাপার, যে চেতনার অনুশীলন দ্বারা আমরা মাত্র বিশেষ একজনের মন সম্বন্ধে জানতে পারি, তাও আবার অন্তদর্শন দ্বারা। কিন্তু বিজ্ঞান হবে সাধারণ বস্তুধর্মী জ্ঞান এবং একই সময় নৈবক্তিক মানে কি, পাহাড়ে গেলেও 2 আর 2 4, সমুদ্রে গেলেও 2 আর 2 4। এইটা হচ্ছে নৈবক্তিক, সব জায়গাতে 1, 2 আর 2 4। তারপর আরো অসুবিধা হলো কি, চেতনার অনুশীলন করে আমরা তাকে সম্পূর্ণভাবে জানতে পারি না। কারণ চেতনা একটি অপ্রমাণিত অনুমান মাত্র। তাই ধীরে ধীরে মনোবিদ্যা চেতনার বিজ্ঞান হিসাবেও তার গুরুত্ব হারালো। তাহলে মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান হলো না, মনোবিজ্ঞান মনের বিজ্ঞান হলো না, মনোবিজ্ঞান ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো না, মনোবিজ্ঞান চেতনার বিজ্ঞানও হলো না। তারপরে কি হলো দেখো, তারপরে আলোচনা আর একটা জায়গায় করা আছে। মনোবিদ্যার এই সব দার্শনিক সংজ্ঞা পরোক্ষভাবে তাকে বারবার বিজ্ঞানের পর্যায় থেকে দর্শনে অন্তর্ভুক্ত চেয়েছে মাত্র। অর্থাৎ মনোবিজ্ঞানের এই সব সংজ্ঞা কিন্তু মনোবিজ্ঞানকে বিজ্ঞান করতে পারেনি। এটি একটি দর্শনের মতো শাস্ত্র হয়ে উঠেছে। তাই বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে এই সব দার্শনিক মতবাদের বিরুদ্ধে অনেক আলোড়ন হয়েছে, অর্থাৎ অনেক সমালোচনা হয়েছে। বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে এই সব দার্শনিক মতবাদের বিরুদ্ধে অনেক আলোড়ন হয়েছে। এই সময়কার মনোবিদগণের প্রচেষ্টা মনোবিজ্ঞানকে বস্তু নির্ভর স্তরে নিয়ে গিয়ে নৈবক্তিক
পদ্ধতিতে অনুশীলন করায় কেন্দ্রীভূত হলো। এই সময়কার মনোবিদগণের প্রচেষ্টা মনোবিদ্যাকে বস্তু নির্ভর বিজ্ঞানের স্তরে নিয়ে গিয়ে নৈবক্তিক পদ্ধতিতে অনুশীলন করায় কেন্দ্রীভূত হলো। তাই উইলিয়াম ম্যাকডুগাল বললেন, এরা কিন্তু আচরণবাদী মনোবিজ্ঞানী, দুজন আচরণবাদী মনোবিজ্ঞানীর নাম হলো ম্যাকডুগাল ও ওয়াটসন। তাই উইলিয়াম ম্যাকডুগাল বললেন, মনোবিদ্যা হলো প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। এটা তো আগেই বলেছি, আমরা আগে আলোচনা করেছি। অর্থাৎ সাইকোলজি ইজ দি পজিটিভ সায়েন্স অফ দি বিহেভিয়ার অফ লিভিং বিংস। সাইকোলজি ইজ দি পজিটিভ সায়েন্স অফ দি বিহেভিয়ার অফ লিভিং বিংস। তিনি প্রাণীর আচরণের ওপর বিশেষ গুরুত্ব দিলেন। ম্যাকডুগাল প্রাণীর যে আচরণ তার উপর গুরুত্ব দিলেন। তারই মতো আচরণবাদী জে.বি. ওয়াটসন মনোবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে বললেন, মানুষের আচরণ অনুশীলন করাই হলো মনোবিদ্যার উদ্দেশ্য। মানুষের আচরণ অনুশীলন করাই হলো মনোবিদ্যার উদ্দেশ্য। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। এই আলোচনাটুকু আগে আমরা করেছি। তারপরে যেটা করিনি, দেখো, ম্যাকডুগাল আচরণ বলতে উদ্দেশ্যমূলক কাজের কথা বলেছেন, গোল সিকিং অ্যাক্টিভিটি। ম্যাকডুগাল আচরণ বলতে উদ্দেশ্যমূলক কাজের কথা বলেছেন, কিন্তু ওয়াটসন আচরণ বলতে শুধুমাত্র দৈহিক প্রতিক্রিয়া, বডিলি রেসপন্সের কথা বলেছেন। কিন্তু ওয়াটসন আচরণ বলতে শুধুমাত্র দৈহিক প্রতিক্রিয়া কথা বলেছেন, অর্থাৎ বডিলি রেসপন্স। সুতরাং ম্যাকডুগালের সঙ্গে যদিও আমরা কিছুমাত্র মানসিক প্রক্রিয়ার অস্তিত্বের উল্লেখ পাই, ম্যাকডুগালের সংজ্ঞায় আমরা যদিও কিছুমাত্র মানসিক অস্তিত্বের উল্লেখ পাই, ওয়াটসনের সংজ্ঞায় তার কোনো স্থান নেই। অর্থাৎ ম্যাকডুগালের সংজ্ঞাতে একটু মানসিক প্রক্রিয়ার অস্তিত্ব আছে, কিন্তু ওয়াটসনের জায়গায়, সেখানে ওয়াটসনের যে সংজ্ঞা তাতে কিন্তু মানসিক প্রক্রিয়ার অস্তিত্ব নেই। আচরণবাদীদের এই মতবাদ মানসিক প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে মানুষের অনুশীলন, তাই তাকে সম্পূর্ণভাবে মেনে নেওয়া যায় না। যদিও মনোবিজ্ঞানের সংজ্ঞা মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, তবুও কিন্তু সমালোচনা আছে। কিরকম, দেখো, যে আচরণবাদীদের, অর্থাৎ ম্যাকডুগাল ওয়াটসনের আচরণবাদীদের এই যে মতবাদ মানসিক প্রক্রিয়াকে সম্পূর্ণ বাদ দিয়ে মানুষের অনুশীলন, তাকে সম্পূর্ণভাবে মেনে নেওয়া যায় না। আচরণ থেকে মানসিক অবস্থার একটা ধারণা করতে পারি, আচরণ থেকে মানসিক অবস্থার একটা ধারণা করতে পারি, কিন্তু সেটাই সব নয়। তার কারণ হলো, অন্যান্য জীববিদ্যা থাকতে মনোবিদ্যার প্রয়োজন কোথায়? আচরণ নিয়ে তো জীববিদ্যাও আলোচনা করে, তাহলে মনোবিজ্ঞান আবার নতুন করে করার কি দরকার? তখন কি হলো, দেখো, আরেক আচরণবাদী এলেন, তিনি হচ্ছেন উডওয়ার্থ। মানুষের মানসিক প্রক্রিয়াকে কখনোই সম্পূর্ণ বাহ্যিক পরিবর্তনের সাহায্যে ব্যাখ্যা করা যায় না।
মানুষের মানসিক প্রক্রিয়াকে কখনোই সম্পূর্ণ বাহ্যিক পরিবর্তনের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। এ কথা বিবেচনা করে মনোবিদ উডওয়ার্থ এক নতুন সংজ্ঞার অবতারণা করলেন। এখানে তিনি মধ্যপন্থা অবলম্বন করলেন। বিভিন্ন দার্শনিক, মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তাই উডওয়ার্থ মধ্যপন্থা অবলম্বন করলেন। দার্শনিক সংজ্ঞাগুলোর মধ্যে মনের যে বিমূর্ত ধারণা ছিল তাকে যেমন বর্জন করলেন, তেমনি অন্যদিকে চরম আচরণবাদীদের মতবাদকে একেবারে অস্বীকার করলেন না। অর্থাৎ দর্শনকেও নিলেন এবং আচরণবাদকেও নিলেন। কি দার্শনিক সংজ্ঞাগুলির মধ্যে মনের যে বিমূর্ত ধারণা ছিল তাকেও যেমন বর্জন করলেন। বিমূর্ত মানে অর্থাৎ যা মূর্ত নয়, দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ, প্রীতি, এগুলো মূর্ত নয়, এগুলোকে বলা হয় বিমূর্ত। অর্থাৎ কোনো আকার তুমি দিতে পারবে না, এগুলো উপলব্ধির জিনিস। তাই বলছে কি দার্শনিক সংজ্ঞাগুলোর মধ্যে দার্শনিক সংজ্ঞাগুলোর মধ্যে মনের যে বিমূর্ত ধারণা ছিল তাকে যেমন বর্জন করলেন, তেমনি অন্যদিকে চরম আচরণবাদীদের মতবাদকে একেবারে অস্বীকার করলেন না। তার মতে মনোবিদ্যার বিষয়বস্তু হলো মানুষের কাজ, অ্যাক্টিভিটি। তাহলে উডওয়ার্থের মতে মনোবিদ্যার বিষয়বস্তু হলো মানুষের কাজ। মনোবিদ্যা উদ্দেশ্য হলো মানুষের ক্রিয়াকলাপ অনুশীলন করা। মনোবিদ্যার উদ্দেশ্য হলো মানুষের ক্রিয়াকলাপ অনুশীলন করা। এখানেও একটা নতুন সংজ্ঞা এলো। দেখো উডওয়ার্থ কি বললেন। সাইকোলজি ইজ দি সায়েন্স অফ individual activities. Psychology is the science of individual activities. কিন্তু শুধুমাত্র ক্রিয়াকলাপ দ্বারা মানুষকে বিচার করা যায় না। শুধু ক্রিয়াকলাপ দ্বারা মানুষকে বিচার করা যায় না। এমন অনেক মানসিক প্রক্রিয়া আছে যেখানে ব্যক্তির বাহ্যিক কোনো আচরণই লক্ষ্য করা যায় না। কারণ ক্রিয়াকলাপ দিয়ে আমরা মানুষকে ব্যাখ্যা করতে পারবো না। তার কারণ কি, এমন অনেক বাহ্যিক বা এমন অনেক মানসিক প্রক্রিয়া আছে যেখানে ব্যক্তির বাহ্যিক কোনো আচরণই লক্ষ্য করা যায় না। এমন অনেক মানসিক প্রক্রিয়া আছে যেখানে ব্যক্তির কোনো বাহ্যিক আচরণই লক্ষ্য করা যায় না। অর্থাৎ তুমি হয়তো একটা অনুভূতি ভিতর লাভ করছো, তোমার বাইরে সেটা প্রকাশ পাচ্ছে না। তোমার হয়তো দুঃখ হচ্ছে কিন্তু তুমি কিছুই প্রকাশ করছো না। হ্যাঁ, এই বাহ্যিক দিক থেকে আমরা অনেক কিছুই ধরতে পারি না যে মনের ভিতরে কি চলছে। এক কথায় বাহ্যিক দিক থেকে মনের ভিতরে কি চলছে সেটা আমরা অনেক ক্ষেত্রেই ধরতে পারি না। যেমন তোমাকে উদাহরণ দিলাম, তোমার দুঃখ হলো, তুমি ভেতর হয়তো কষ্ট পাচ্ছ কিন্তু বাইরে তোমার হাসি মুখ। এমনও অনেক ব্যক্তি দেখা যায়। তাই যদি ব্যক্তি এই কথার মধ্যে দেহ ও মন দুটোকেই তিনি বোঝাতে চেয়েছেন, উডওয়ার্থ ব্যক্তি এই কথার মধ্যে দেহ ও মন দুটোকেই বুঝাতে চেয়েছেন, তবুও তার সংজ্ঞার মধ্যে বাহ্যিক আচরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে দেহ মন নিয়েই তো মানুষ। অতএব মানুষকে আলোচনা করতে গেলে দেহর সঙ্গে মনও আলোচনা করতে হবে, তবেই সেটা ঠিক হবে।
মনোবিদ্যার এই সব সংজ্ঞা থেকে, মানে আমরা ওপরে যেটা করলাম, আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, ক্রিয়াকলাপের বিজ্ঞান, হ্যাঁ, এইসব যে সংজ্ঞাগুলো করলাম, তাতে কি হচ্ছে দেখো, মনোবিদ্যার এইসব সংজ্ঞা থেকে তার বিষয়বস্তু সম্পর্কে কোনো একটা সঠিক ধারণা আমাদের কাছে পাওয়া খুব কঠিন। মানে মনোবিদ্যার এইসব সংজ্ঞা থেকে আমরা কিন্তু মনোবিজ্ঞানের সঠিক ধারণাটা পাচ্ছি না। দার্শনিকদের থেকে শুরু করে বর্তমান যুগের বিভিন্ন মনোবিদদের সংজ্ঞাগুলোকে আলোচনা করলে দেখা যাবে তারা একটি বিশেষ দিকের ওপর জোর দিয়েছে। প্রত্যেকেই একটি দিকের উপর জোর দিয়েছে, সমগ্র টোটাল মন বা শরীরকে নয়। তাই এই সংজ্ঞার মধ্যে বিরোধিতা আছে, অর্থাৎ এই সংজ্ঞা এক একজন এক এক দিক দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস ঠিক আছে, এইসব সংজ্ঞার মধ্যে একটা জিনিসে মিল আমরা খুঁজে পাই। সেটি কি হলো? অধ্যয়নের বিষয়বস্তু যে মানুষ, সবাই কিন্তু মানুষের কথাই বলছে, অধ্যয়নের বিষয়বস্তু যে মানুষ, সে সম্পর্কে কোনো দ্বিমত নেই। এইসব সংজ্ঞার মধ্যে বিভিন্ন দিক থেকে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আলোচনার বিষয়বস্তু যে মানুষ, এটা কিন্তু সবাই বলছে। দেখো সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে সবই কিন্তু মানুষের আলোচনা করা হচ্ছে, সেই সম্পর্কে কোনো দ্বিমত নেই। মানুষকে সম্পূর্ণরূপে জানতে হলে, খুবই গুরুত্বপূর্ণ, মানুষকে সম্পূর্ণরূপে জানতে হলে তার দেহ সম্পর্কেও যেমন জানা প্রয়োজন, তেমনি মানসিক ক্রিয়াকলাপ সম্পর্কেও জানা প্রয়োজন। মানুষকে সম্পূর্ণরূপে জানতে হলে যেমন তার দেহ সম্পর্কে জানার প্রয়োজন, তেমনি তার ক্রিয়াকলাপ সম্পর্কেও জানা দরকার। এদের কোনো একটিকে বাদ দিয়ে মনোবিদ্যা চলতে পারে না, এদের কোনো একটিকে বাদ দিয়ে মনোবিদ্যা আলোচনা করতে পারে না। সুতরাং মনোবিদ্যার উদ্দেশ্য হলো মানুষকে জানা, আর তার বিষয়বস্তু হলো দেহ মন নিয়ে সম্পূর্ণ মানুষ। মনোবিদ্যার উদ্দেশ্য হলো মানুষকে জানা, আর তার বিষয়বস্তু হলো দেহ মন নিয়ে সম্পূর্ণ মানুষ। এই মানুষের অস্তিত্ব নিরূপিত হচ্ছে প্রকৃতির সঙ্গে তার অভিযোজনের মাধ্যমে। মানুষের অস্তিত্ব আমরা ঠিক জানতে পারছি কোথায়? প্রকৃতির সঙ্গে যখন মানুষ থাকছে। তাই মানুষের অস্তিত্ব নিরূপিত হচ্ছে প্রকৃতির সঙ্গে তার অভিযোজনের মাধ্যমে, আর এই অভিযোজনে দেহ ও মন দুই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। প্রকৃতির সঙ্গে অভিযোজন করতে গেলে আমাদের যেমন দেহ এবং মন দুটোকেই লাগবে। এই অভিযোজনে দেহ ও মন দুই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। আমরা যদি তার এই অভিযোজনকে অনুশীলন করি, আমরা যদি মানুষের এই অভিযোজনকে অনুশীলন করি, তাহলে তাকে অনুশীলন করা সম্ভব হবে। অর্থাৎ মানুষকে অনুশীলন করতে গেলে তার দেহও লাগবে, মনও লাগবে, তবেই সেটা সম্পূর্ণ হবে। তাই আধুনিক মনোবিদ এল মান মনোবিদ্যার আধুনিক ধারা অনুশীলন করে যে মন্তব্য করেছেন তা বিশেষভাবে গ্রহণযোগ্য। তাই আধুনিক মনোবিদ বানানটা বলি, MUNN, মনোবিদ্যার আধুনিক ধারা অনুশীলন করে যে মন্তব্য করেছেন তা বিশেষভাবে গ্রহণযোগ্য। মান কি বললেন? সাইকোলজি টুডে
concerns itself with the scientific investigation of behavior. আবার বলছি, psychology today concerns itself with the scientific investigation of behavior, including from the point of behavior, including from the point of behavior of what earlier psychologists dealt with an experience with as experience. In the last analysis is studies the overall adjustment of the organism. দেখো শেষ কথাটাই কিন্তু সেটাই বললো। কি বললো? In the last analysis it studies the overall adjustment of the organism. আবার বলছি, psychology today concerns itself with the scientific investigation of behavior, including from the point of behavior of what earlier psychologists dealt with as experience. In the last analysis is studied the overall adjustment of the organism.